প্রিয় দর্শক, থাইল্যান্ড ট্যুরে আপনাদের স্বাগতম। তো থাইল্যান্ড ভ্রমণে গেলে দর্শনার্থীদের প্রথম পছন্দই ব্যাংকক। আর ব্যাংকক ঘুরে দেখতে হলে সেখানে একাধিক রাত্রি যাপন করা আবশ্যক। সেক্ষেত্রে কেবল গ্র্যান্ড প্যালেসের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে পুরো একটি দিন হাতে রাখতে হবে। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই বিখ্যাত গ্র্যান্ড প্যালেস। তাই ব্যাংককে বিশেষ করে গ্র্যান্ড প্যালেসের আশপাশে দর্শনার্থীদের জন্য গড়ে উঠেছে বেশ কিছু উন্নত মানের হোটেল। বাজেটের সমস্যা না থাকলে 5 স্টার হোটেল দ্য সিয়ামের নাম চলে আসে সবার আগে। আর অল্প খরচে থাকতে চাইলে রিভার সুরি এবং ভিসাফ্রা মন্দ হয় না। দ্য গ্রেট অফ দ্য ভিক্টোরি হচ্ছে গ্র্যান্ড প্যালেসের প্রবেশের প্রধান ফটক। এই ফটকে প্রবেশ করতে বিদেশি পর্যটকদের পাসপোর্ট ভিসা চেক করা হয়। এখান থেকে টিকিট ক্রয় করে হেঁটে হেঁটে প্রাসাদের ভিতরে যেতে হয়। টিকিটের সর্বনিম্ন মূল্য বাংলাদেশি টাকায় 1250 টাকার মতো। প্রথমেই চোখে পড়বে সরকারি অফিস আর প্রশাসনিক ভবনগুলো। এগুলো পার হলে তবে গ্র্যান্ড প্যালেসের রাজকীয় দালানগুলো নজরে আসবে। তো গ্র্যান্ড প্যালেসের ভিতরে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ। এই জন্যে আমি ক্যামেরাটা আমার ব্যাগের ভিতরে রেখে জাস্ট একটু করে লেন্সটা বের করে ভিডিও করছি। এই জন্যে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। এর চাইতে ভালো করে যদি আমি ভিডিও করতে চাই, গার্ডরা একটু পরে বাসি অ্যালার্ট করে দেয়। এটা আসলে একটু লজ্জাজনক। আমরা ট্যুরিস্ট হয়ে যেটা মানা করা আছে এটা করা উচিত না, তাও এটা এত সুন্দর না করে পারছি না। আর একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো পোশাক। গ্র্যান্ড প্যালেসের ভিতরে যথাসম্ভব পরিমিত শালীন পোশাক পরে যেতে হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত যথাযথভাবে ঢাকা থাকতে হবে। পুরুষের শার্ট প্যান্টের সমস্যা নেই, তবে হাফ প্যান্ট নিষিদ্ধ। যদি কোনো দর্শনার্থীর পোশাক গার্ডের নিকট অপর্যাপ্ত মনে হয়, তাহলে তাদেরকে সারং নামক এক ধরনের ঢিলাঢালা গাউন পরতে হয়, যা পুরো শরীর ঢেকে রাখবে। 2,18,000 বর্গ মিটার আয়তনের বিশাল জায়গায় স্থাপিত নয়াভিরাম গ্র্যান্ড প্যালেস এই আড়ম্বরপূর্ণ রাজপ্রাসাদকে সুরক্ষা দিচ্ছে একে ঘিরে থাকা 1.9 কিলোমিটার দীর্ঘ দেয়াল। আর পুরো কম্পাউন্ডের বিভিন্ন কোণে ছড়িয়ে ছিটিয়ে আছে 17টি দুর্গ, যে কোনো গ্র্যান্ড প্যালেসের নিরাপত্তা প্রধানে নিয়োজিত থাকে। 200 বছরের অধিককালের ইতিহাস, ঐতিহ্য আর রাজকীয় সব ঘটনাগুলির সাক্ষী এই প্রাসাদ। তাই পুরো থাইল্যান্ডের মাঝে সবচেয়ে নিরাপদ স্থান। এই জন্য তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। 1780-এর দশকে রাজা ফুত্তাওত্তফা চুলালুক তথা প্রথম রমা থাইল্যান্ডের বিখ্যাত চাকতি বংশের শাসন শুরু করেন, যা চলছে আজ অবধি। সিংহাসনে আরোহণ করেই তিনি অনুভব করেন যে রাজবংশের রাজকীয় গাম্ভীর্য ধরে রাখতে একটি নতুন রাজপ্রাসাদ প্রয়োজন। 1782 সালের অক্টোবর মাসে তার নির্দেশে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয় গ্র্যান্ড প্যালেসের নির্মাণ কাজ। 1800 সাল নাগাদ রাজা প্রথম রমা এর নির্মাণ কাজ সমাপ্ত ঘোষণা করে এতে বসবাস শুরু করেন। তবে এরপরও বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা এ প্রাসাদের অগণিত সংস্কার কাজ করেছে, নতুন নতুন অবকাঠামো যোগ করেছে, ভেঙেছে পুরাতন কিছু। সব মিলিয়ে আজকের গ্র্যান্ড প্যালেস এই রূপে আসতে শত শত বছরেরও বেশি সময় লেগেছে। চাও ফ্রায়া নদীর অধীরে অবস্থিত থাইল্যান্ডের সুবিশাল চায়না টাউন, এই শহর সৃষ্টির পিছনে রয়েছে গ্র্যান্ড প্যালেসের অবদান। যখন গ্র্যান্ড প্যালেসের নিচের নির্মাণের পরিকল্পনা করলেন রাজার প্রথম রমা, তখন এই প্রাসাদটি সেখানে অবস্থিত। সেখানে বসবাস ছিল চীনা মানুষের একটি সম্প্রদায়। কিন্তু নদীর ধারে এই স্থানটিকে প্রাসাদের জন্য সর্বোত্তম বলে মনে হলো রাজার। আর তাই তিনি সেই চীনা সম্প্রদায়টিকে অনেক বল প্রয়োগে সেই স্থান থেকে উচ্ছেদ করেন। পুরো সম্প্রদায়টি শহরের অদূরে যে স্থানে নতুন করে বাস শুরু করলো, সেটি আজকে চায়না টাউন। যাই হোক, থাইল্যান্ডের পর্যটন ব্যবস্থা বেশ উন্নত। আর এই পর্যটন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড প্যালেস। এটি কেবল একটি দুটি ভবনের বড় একটি প্রাসাদ নয়, বরং ভিন্ন ভিন্ন কাজে ব্যবহারের জন্য একাধিক রাজকীয় স্থাপনা একে করেছে অনন্য। থাইল্যান্ড ভ্রমণে আগ্রহীদের তাই এই আলিশান প্রাসাদ সম্পর্কে জানা খুবই জরুরি। টেম্পল অফ দ্য অ্যামারন বুদ্ধ, এখানে বেশ কিছু ভবন আছে এবং সবগুলো কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো টেম্পল অফ দ্য অ্যামারন বুদ্ধ এক কথায় থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসের সবচেয়ে বড় আকর্ষণ। এর প্রবেশপথেই দেখা মেলে ভয় পাইয়ে দেবার মতো দুটি দৈত্যকার মূর্তি। অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা মূর্তিদ্বয় এই মন্দিরের আধ্যাত্মিক প্রকৃতি আর ঐতিহ্য স্থাপত্য শিল্পের
থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, কারণ এই মূর্তিগুলি থাইল্যান্ডেরই নয়। মধ্যযুগে চীনা বণিকরা বাণিজ্য করতে এসে রাজা উপহার স্বরূপ প্রদান করেছিল এই দুটি মূর্তি। এই দ্বাররক্ষীদ্বয়কে পেছনে ফেলে সামনে পা বাড়ালে চোখে পড়বে চোখ ধাঁধানো কিছু মোড়াল আর সাদা মার্বেলে খোদাই করা রাজা পঞ্চম রমার বিভিন্ন উক্তি, কারণ এই অংশটি তারই আমলে তৈরি করা হয়েছিল। মন্দিরের ভেতরে অবস্থান করছে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ, তথা বৌদ্ধ মূর্তি। 1 মিটারেরও কম উচ্চতা সম্পন্ন ছোট্ট এবং চোখ ধাঁধানো এই মূর্তি বসে আছে মিটার খানেক উঁচু বেদির উপর, আর মূর্তির উপরে আছে পাহাড়ি রঙের 9 স্তর বিশিষ্ট সামিয়ানা। এই মূর্তিটি তৈরি করেছিল কোথায় সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। শ্রুতি কথা অনুযায়ী মূর্তিটি তৈরি হয়েছিল প্রাচীন ভারতের পাটালিপুত্রে। আবার কিছু উৎসের দাবি নজর করা এই মূর্তি তৈরি হয়েছে বার্মায়, মানে বর্তমান মিয়ানমারে। তবে সেখানে এই মূর্তি জন্ম হোক না কেন, থাইল্যান্ড পর্যন্ত আসার কাহিনীটা বেশ মজার। চুন আর সুরকির পলেস্তায় আবৃত কিছু একটা বস্তু সিলন, মানে বর্তমান শ্রীলঙ্কা থেকে থাইল্যান্ড হয়ে কম্বোডিয়া যাচ্ছিল। আরও বেশ কিছু প্রত্নতত্ত্বের সাথে এই বস্তুটি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পৌঁছে 1434 সালে। সেখানে কোনো একটি দুর্ঘটনাবশত ভেঙে যায় বস্তুটি। উপরের আবরণ খসে যেতেই ভিতর থেকে উঁকি দেয় ঝকঝকে এক বৌদ্ধ মূর্তি। ব্যাস, সেটি আর থাইল্যান্ডের বাইরে যেতে দিল না রাজা। তবে বৌদ্ধ মূর্তিটি ব্যাংকক আগমন ঘটে 1778 সালে। তারপর থেকে মূর্তিটি পুরো ব্যাংকক শহরের প্রধান আকর্ষণ। বছরে 3 বার থাইল্যান্ডের রাজা নিজ হাতে এর পোশাক পরিবর্তন করে দেন। আরেকটা হলো ফ্রা মণ্ডপ। বৌদ্ধ মন্দিরের পেছনের স্থাপনাটি হলো ফ্রা মণ্ডপ। যে কোনো বাড়িঘর বা স্থাপনা মোজাইক করা হলে তার সৌন্দর্য বেড়ে যায় বহু গুণে, কিন্তু ফ্রা মণ্ডপের সৌন্দর্য অনায়াসে অন্য সব মোজাইকের সৌন্দর্যকে ছাপিয়ে যায়, কারণ এটি মোজাইক করা হয়েছে ছোট্ট ছোট্ট কাচের টুকরো দিয়ে। এর প্রবেশপথের সামনেই দাঁড়িয়ে আছে 2টি উদিকায় প্রহরী মূর্তি, যারা ভারী সাজসজ্জায় সজ্জিত। এখানেই সংরক্ষিত আছে বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ ত্রিপিটক। চমৎকার কাচের সেলফে রাখা হয়েছে ত্রিপিটকের অনেক পুরাতন কপি, আর পুরো ঘরটি মেঝে তৈরি করা হয়েছে কয়েক ইঞ্চি পুরো রূপায়। ফ্রা বিহান ইয়ট। 13শ শতকে থাইল্যান্ডের রাজা ছিলেন রামখাসহায়াং। তিনি সিংহাসন হিসেবে ব্যবহার করতেন একটি খাঁজ কাটা পাথর। সেই পাথরটি যে স্থানে সংরক্ষিত তার নাম ফ্রা বিহাং ইয়ট। গ্র্যান্ড প্যালেসে সংরক্ষিত সকল প্রত্নতত্ত্ব ও দ্রব্যাদির মধ্যে সবচেয়ে পুরাতন এবং মূল্যবান এই পাথরটি। রাজা চতুর্থ রোমা, যিনি রাজা মুংকাট নামে পরিচিত, তার প্রাথমিক জীবন সন্ন্যাসী হিসেবে ঘুরে বেরিয়েছিলেন বেশ কয়েক বছর। তিনি এই সিংহাসন আবিষ্কার করেছিলেন। আসলে গ্র্যান্ড প্যালেস এত বড়, এর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। নিজের চোখে না দেখে আসলে বিশ্বাস করানো যাবে না এটা কতটা সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যতটা সম্ভব চেষ্টা করছি গ্র্যান্ড প্যালেসটা ঘুরিয়ে দেখার আর এই সম্পর্কে কিছু আপনাদেরকে জানানোর। তো ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন।